এটা আমেরিকার জন্য এখন মাথা ব্যথা। যে ঘটনাটা ঘটলো, এখন দেখা গেল আমেরিকা দেখতে পারলো যে শেখ হাসিনার সরকারের সময় আমরা তাকে তো ওই সরকারকে সহযোগিতা করলাম, তারা আমাদেরকে বুঝ দিল যে না, শেখ হাসিনা খুব খারাপ, কিন্তু তারা সবাই সব সন্ত্রাসী এখন বাইরে, সব সন্ত্রাসীরা এটা শুধু আমেরিকা হলে বুঝতাম যে লিবিয়া, ইরাক, ইরান সব জায়গায় তাদের মানবাধিকার নিয়ে তাদের টেনশন নেই, কিন্তু বাংলাদেশের পাশে ভারত রয়ে গেছে। এই বাংলাদেশের যে কয়েকটা মিলে এই বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল করলো, এই রাজনৈতিক দল করার যে লোকগুলো, এসবগুলো তো মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে আমরা পরিবর্তন চাই, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য যে নিজেরা মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য মানুষকে ব্যবহার করলো, এটা তো পরিষ্কার। যখন ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেন এবং আওয়ামী লীগকে যখন পুশ করা হয় ক্ষমতার বাইরে, আমাদের প্রচন্ড খারাপ লাগলেও একটা বিষয় পশ্চিমা হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং এখানকার বিশিষ্ট জনদের যারা ডক্টর ইউনূসের সাথে বিশেষভাবে পরিচিত, তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি যে এখন কি হবে, কি হচ্ছে, ডক্টর ইউনূস কি করবে, তখন তারা সবাই বলতেন যে গিভ হিম এ টাইম, আমরা তাকে সময় দাও। আমি তখন নিজকে প্রশ্ন তৈরি করলাম, আচ্ছা এই ব্যক্তি যদি গত 15 বছরের যারা বাংলাদেশের দুর্নীতির সাথে যুক্ত ছিল, সব প্রশাসনের দুর্নীতি হবে, আপনি আমি যে কোনো সেই দুর্নীতিবাদদেরকে যদি জেলে পুরে বলে যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এসবগুলো হলো বাংলাদেশের সম্পদ, আপনারা যারা বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হন, গত নির্বাচন ভালো ছিল না, আমেরিকা বলছে, আপনারাও বলছেন, অতএব এখানে সবাইকে নিয়ে আমি একটা ভালো নির্বাচন করে আমি আবার শান্তির দূতে। আমি ভাবলাম যে এই বেটা এই স্টাইলে যদি যায়, তাহলে আমাদের ৭১-এর পক্ষের শক্তি কি তার পক্ষে চলে যাবে, তাকে সাপোর্ট করবে? কিন্তু সে কিন্তু ওই পথে না গিয়ে দেশটাকে পুরা ধ্বংস করলো। বাংলাদেশের অবস্থাটা হলো যে এই দেশকে আমরা তো স্বাধীন করলাম, আমাদের কাছ থেকে নিয়ে যাবে। ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতার সাথে একেবারেই যুক্ত নয়, কিন্তু উনি যেহেতু ক্ষমতালোভী, ক্রিমিনাল মাইন্ডেড, এবং উনার চুরি যে সকলের জন্য বাংলাদেশে ওনার বিচার হচ্ছে, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে লেবার আইন উনি ভঙ্গ করেছেন এবং এটা প্রমাণিত, সেসবগুলোর জন্য যে উনি ওনার জেল হবে। নট অনলি দ্যাট, পৃথিবীর সকল দেশের নিয়ম আছে, যেসবগুলো কর্পোরেশন, সেসবগুলোতে কত বছর পর্যন্ত আপনি ডিরেক্টর থাকতে পারেন বা না পারেন, যেটা তার সাথে আবার সরকারের অনুদান যুক্ত থাকলে উনি এটা ছাড়বেন না। অতএব ভারতের সাথে যেহেতু বর্তমান সরকারের সাংঘর্ষিক অবস্থা, সেই জন্য সারা খুব নিশ্চয়ই, কারণ ভারতের একটা তো বুঝতে পারছেন যে যখন বলা হচ্ছে যে কূটনীতিকদের পরিবারকে সেফে নিয়ে যেতে হবে, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। এখানে নির্বাচন একটা ছেলে খেলা বিষয় নয়, এখানে প্রতিদিন ভারতের বিরুদ্ধে উস্কে দেয়া। আর আলটিমেটলি আরেকটা কথা বলি, আপনি আমার স্বভাবসুলভভাবেই অ্যাড করি, কারণ এটা তো একটা নেটওয়ার্ক, কথা বললে একটার সাথে আরেকটা যুক্ত। ডক্টর ইউনূস, আমি আবার রিপিট করি, ডক্টর ইউনূস এখন নিজে বাঘের পিঠে শোয়ার হয়ে আছেন, বসে আছেন। এটা কিভাবে? কারণ উনি যেদিন প্রথম আসছেন তখন ভাবলেন যে আমার তো আমেরিকা রয়ে গেছে, হেই ভারত তোমাকে দেখে দেবে। উনি ভাবলেন আমাকে তো আমেরিকা তো গ্রিন সি, সেটা এক বিষয়। তারপর উনি চীনে গিয়ে বললেন যে ভারতের 7 সিস্টার কিন্তু ল্যান্ডলক, এটা আমাদের বঙ্গোপসাগর। সেটা ভারত কিন্তু নোট করলো যে এটা কি বলে, যে হ্যাঁ, চায়নাও বললো যে এটা কি বলে। আমি যেখানে মোদির সাথে আলাপ করছি যে আমরা আর ক্রস বর্ডার মারামারি করব না, আমরা ডিপ্লোম্যাটিকলি কথা বলবো, ডিপ্লোমেসির ভিতরে শেষ করব, সে এসে বলে তুমি আসো ভারত। তারপরে হলো যে এখন ভারতের সাথে ডক্টর ইউনূস যেহেতু বাঘের পিঠ থেকে নামতে পারছেন না, উনার সর্বশেষ এই পরিকল্পনাটা আমি আজকে আপনার মাধ্যমে বলেই ফেলি। ডক্টর ইউনূসের এখনকার সর্বশেষ যেটা সিরিয়ালি তার সব পরিকল্পনা, সেটা হলো ভারতের সাথে যে কোনো উপায়ে একটা যুদ্ধ বাজিয়ে দেয়।
যে কোনো উপায়ে একটা গুলিগালাজ শুরু হলে, হ্যাঁ, এই যুদ্ধ বাজিয়ে দেওয়ার অর্থটা হবে তখন এগ্রেসর হবে বাংলাদেশ। সাধারণত ভারত যদি এখানে আসে তাহলে তো বিভিন্ন জায়গায় ল্যান্ড তারা দখলে নিবেই, কারণ এটা তাদের সিকিউরিটির জন্য নেবে। বাকি থাকবে ঢাকা কেন্দ্রিক চতুর্দিকে একটু জায়গা, সেখানে এই বেটায় শাসন করবে, এবং সেখানে ওই বেটায় শাসন করবে কিরকম ভাবে, সেটাও সে আবার ভারতের সাথে চুক্তি করেই শাসন করবে, যে ভাই তুমি তোমার জায়গা তো নিয়ে গেছো, আমি এখানে একটু মালির মতন বা এই যে কি জানি দ্বীপ মালদ্বীপের মতন আমি এখানে একটু থাকি। কারণ মালদ্বীপের এরাও ভারত বিরোধিতা করে, নেপালও ভারত বিরোধিতা করে, বাংলাদেশে একটা বিরাট গোষ্ঠী ভারত বিরোধিতা করে। এইটাই হলো ওনার শেষ অস্ত্র, যেটা ভারত বুঝে গেছে। সজীব ওয়াজেদ জয় আল জাজিরাতে যে ধরনের উপস্থাপনা করলেন তিনি, আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবিষ্যতের একজন নেতার মতনই উনি উত্তর দিয়েছেন। এই উপস্থাপনাটা সবসময় আপনি লক্ষ্য করবেন, যারা একজন নেতৃত্বশীল মানুষ বা নেতার গুণাবলীর ভিতরে অনেক কিছুই আজকে দেখা গেল। এটা একটা বিষয়। উনি অনেক কথা বলেছেন, আমি সমস্ত কথায় আজকে যাব না। উনি যে কয়েকটি জায়গায়, উনি প্রত্যেকটি জায়গায় খুব সুনিপুণ ভাবে এই অ্যাগ্রেসিভ প্রশ্নগুলো, আমি যখন টকশো করি আমি বলি যে আমি অপ্রিয় সত্য প্রশ্ন করি, কিন্তু সে তার চেয়ে হাজার গুণ বেশি অপ্রিয় সত্য কথা বারবার, এবং সে প্রস্তুত ছিল বিভিন্ন আল জাজিরার ফান্ডিং এ বিভিন্ন যে রেকর্ড তারা তৈরি করেছে সেসবগুলোই প্রশ্ন করেছেন ওনাকে। 1500 মানুষের হত্যার কথা ইয়ে করেছেন, শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন সেটা বলেছেন, এটা প্রশ্ন করার কথা বলছি, উনি ভিডিও বার্তা যেটা রেকর্ডেড যে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন সেটা কি বলা সেটা পড়ে শুনিয়েছেন। এই সার্বিক বিষয়টাই আসলে ছিল আমার মনে হচ্ছে যে তাকে ঘায়েল করার এবং তাকে নাজেহাল করার, যাতে উনি কোনো ক্রমে উত্তর দিতে না পারেন। আমি এই অংশটুকু শুনে আমি আশ্বস্ত করতে চাই বা সকলকে আমি বলতে চাই যে লক্ষ্য করুন, প্রশ্নটা ছিল, আমি একদম সহজ বাংলায় বলি, প্রশ্নটা ছিল আপনাদেরকে এই জেনজি বা এই নতুন জেনারেশন পছন্দ করে না কেন আওয়ামী লীগকে, বা আপনাদের বিরোধিতা করার কারণ কি? আমি কিন্তু ভাবানুবাদ করছি, আমি বঙ্গানুবাদ করছি না। অতএব উনি কিন্তু 1 সেকেন্ড সময় নেয়নি, এমন মানে যেটাকে আমরা বলি একদম নখদর্পণে ছিল ওনার উত্তরটা কি হবে। উনি বলছেন, এবং এটা এই ব্যাটিং এর পর আর কোনো ব্যাটিং থাকতে পারে না, কারণ এটা ইতিমধ্যে ছক্কা। কারণ উনি বলছেন তাহলে আমাদেরকে নির্বাচনে যেতে দাও, নির্বাচনে যদি মানুষ এই জেনারেশন আমাদেরকে অপছন্দ না করে, তারা নির্ধারণ করুক যে আমাদেরকে তারা ভালো পায় কি পায় না, আমাদেরকে তো ব্যান্ড করে রেখেছে নির্বাচনে দেওয়ার জন্য। তারপর উনি সাবলীল ভাবে শেখ হাসিনা সরকারের সময় এই নতুন জেনারেশনের জন্য বাংলাদেশে কি কি হয়েছে তার খুব সংক্ষিপ্ত এবং স্মার্ট উত্তর দিয়েছেন। অতএব আমি যে আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তরে আমি বলি যে ইয়াস, বাংলাদেশের সৌভাগ্য, আমরা জাতিগতভাবে সৌভাগ্য যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন। আমরা জাতিগতভাবে সৌভাগ্যবান যে আজকে আমরা দেখতে পেলাম প্রথমবারের মতন সজীব ওয়াজেদ জয়ের একটি ইন্টারভিউ। এই ইন্টারভিউটা আমি বলছি ক্ষমতাচ্যুতির পর, এবং সেটাও একটা ইনফ্লুয়েন্সিয়াল, সুপার ইনফ্লুয়েন্সিয়াল আল জাজিরা, যে আল জাজিরাকে আমরা মনে করি এবং আমি বিশ্বাসও করি, শুধু মনে করি না, আল জাজিরা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছেন পিআর এর মাধ্যমে, তারা ফান্ডেড ছিল এবং অনেক কিছু তারা তৈরি করেছেন অর্ডারি হিসাবে। এটা যদি আল জাজিরা আমাকে চ্যালেঞ্জ করতে পারে, আমিও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। কিন্তু আজকে তারা এসে ওনাকেই প্রশ্নবিদ্ধ করলেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সজীব ওয়াজেদ জয় একদম সুন্দরভাবে উত্তরই দেননি, এবং ওনার স্মার্টনেস এবং উত্তর প্রক্ষেপণের যে ক্ষিপ্রতা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যেহেতু তো রাজনীতিই হলো আমি ভালো না আপনি ভালো, এই তো প্রতিযোগিতা। আপনারা যারা বাংলাদেশের সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চান,
বাংলাদেশে যারা এই ডক্টর ইউনূসের এই এই পার্টি আমি বলছি যে এই দুর্বৃত্তদেরকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে দিতে চান, তার অর্থ কিন্তু খুব সুন্দরটা কি, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আসবে। সেই গণতান্ত্রিক পরিবেশে হয় তারেক জিয়া ক্ষমতায় থাকবে, না হয় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। মানে আমি বলছি বিএনপি থাকবে, না হয় বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। উনি বারবার বলেছেন যে 1500 মানুষকে হত্যার আদেশ আমার মা দেননি। আমার মা মানে প্রধানমন্ত্রী দেননি। যদি দিতেন, উনি এটা তুলনা করেছেন, হি ইজ সো স্মার্ট অন দ্যাট। উনি তুলনা করে বলছেন যদি দিতেন তাহলে আজকে উনি ক্ষমতায় থাকতেন, ক্ষমতাচ্যুতি হতেন না, ক্ষমতার বাইরে থাকতেন না। উনি উদাহরণ টেনে বলেন যে আপনারা দেখুন ইরানে কি ঘটছে, সেখানে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় আছে, আমার মা সেই অর্ডার দেননি। এবং উনি এটাও মেনশন করেছেন যে আমরা বাংলাদেশে যারাই সেই জুলাই মাস থেকে আমাদের 5ই অগস্ট পর্যন্ত যে সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা কমিশন করেছিলাম। এই বর্তমান অবৈধ সরকার সেই কমিশনকে বাতিল করলেন কেন? সেই কমিশন রক্ষা করে কমিশনের মাধ্যমে বের করে আনতেন যে কাদেরকে হত্যা করা হয়েছে। এবং উনি আরেকটা বিষয় খুবই ডিপ্লোম্যাটিকলি উত্তর করেছেন এবং এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। সেটা বলছেন যে আমরা উনি কিন্তু সরাসরি না বলার চেষ্টা করলেও, যেহেতু সেই অ্যাঙ্কর তা ওনাকে আক্রমণ করছিলেন, সেই জন্য উনি এটা প্রতিষ্ঠিত করেছেন যে জাতিসংঘের সেই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করি, এই কথাটা উনি বলেছেন। সো সার্বিকভাবে এটা ছিল 100-তে 100, প্রায় প্রত্যেকটি ব্যাটিং এ উনি 6 মেরেছেন, এটাই আমার ধারণা। যে আপনারা যারা আমাদেরকে শুনছেন, কেউ হয়তো বা আওয়ামী লীগ করেন, কেউ হয়তো বা বিএনপি করেন, বাংলাদেশের মৌলিক শত্রু কিন্তু যারা এখন ক্ষমতায়, এবং তারা যাতে কোনো ক্রমেই এই হা ভোটে গিয়ে হাকে পাশ করাতে না পারে, তার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদেরকে যদি পুশ করে, যেটা তাদের প্ল্যান হলো যে বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় তাদের ভোট কেন্দ্র তৈরি করে সেখানে হা ভোট কাস্ট করানোর জন্য, সেটা আপনারা প্রতিহত করবেন। আপনাদেরকে যদি জোর করে ভোট কেন্দ্রে নেওয়া হয়, তাহলে দয়া করে শুধু না ভোটটা দিয়ে আসবেন এবং সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এটাই হবে আমাদের দেশপ্রেমের একটি উৎকৃষ্ট উদাহরণ, যে আমরা একত্রিত হতে হবে। আমি আর আপনি কোন রাজনৈতিক দল করি এখন আপাতত ভুলে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে 71 সনের 9 মাসে আপনি আওয়ামী লীগ করেন না, ভাসানী ন্যাপ করেন, এই কথা কিন্তু বাংলাদেশে ছিল না। এমনকি আপনি মুসলিম লীগ করেন কিনা সেই প্রশ্ন সেদিন কেউ জিজ্ঞেস করেনি। সেদিন ছিল যে জয় বাংলার পক্ষে কিনা আপনি, স্বাধীনতার পক্ষে কিনা আপনি। সেই ডাকটাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দিচ্ছি। আমি আশা করি আপনারা ওইটা ছড়িয়ে দিবেন যে আমরা কেউ কোন রাজনৈতিক দলের নয়, আমরা বাংলাদেশের, এবং বাংলাদেশে এই গণভোট আমরা হতে দেব না। বাংলাদেশ আওয়ামী লীগের যেখানে নেই, ব্যালট বাক্সে যেহেতু তাদের মার্কা নেই, এই নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। আর যদি সরকার আমাদেরকে পুশ করে, আপনারা যদি অনিরাপদ মনে করেন, যেতেই হয়, না ভোট দিব আমরা। জয় বাংলা।